দেখ শালিক আঙ্কেল বরের গাছের দিকে আসছে। আমাদের সবাইকে গাছের উপরে লুকিয়ে থাকতে হবে রে, যেন শালিক আঙ্কেল আমাদের দেখতে না পায়, বুঝলি? তোরা একদম নড়বি না কিন্তু, আর কথাও বলবি না, চুপ করে থাকবি। আচ্ছা ঠিক আছে চোখে। বড়ই গাছের আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে গাছ কে নাড়ালো? ওই তো বড়ই চোর পেয়ে গেছি। তোরা প্রতিদিন আমার বড়ই গাছে উঠে বড়ই পেড়ে নিয়ে যাস, তাই না? নিচে নেমে আয় বলছি, নয়তো ইটের টুকরো দিয়ে ঢিল মেরে মাথা ফাটিয়ে দিব। কি ব্যাপার, এরা তো দেখছি নড়ছেও না, আবার কথাও বলছে না। তার মানে এরা কি ভূত? তাহলে তো এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। এসব বলে শালিক ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে পারুল, টুকি ও কনক ভীষণ হাসতে থাকে। দেখেছিস তোকে তোর বুদ্ধি কেমন? শালিক আঙ্কেল আমাদের ভূত ভেবে কতই না ভয় পেয়েছে। সত্যি রে টুকি, তোর বুদ্ধিটা অনেক ভালো। তুই এত বুদ্ধি কোথায় পেয়েছিস রে? আমার মা আমাকে এসব বুদ্ধি দিয়েছে। শালিক আঙ্কেল তান্ত্রিক নিয়ে এখানে চলে আসবে, তাই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, বুঝলি? তান্ত্রিক বাবা, এক্ষুনি আমার বাড়িতে চলুন। কিন্তু কেন? তোর বাড়িতে কি হয়েছে বল দেখি। এরপর শালিক তান্ত্রিককে সব কথা খুলে বলে। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি ধ্যান করে দেখছি কোন ভূত তোর বাড়িতে এসেছে। তোর বাড়িতে বড়ই গাছে কোনো ভূত নেই। তুই যা দেখেছিস তা ভুল ছিল, হয়তো তোর মনের ধারণা ছিল সেটা। তবুও আমি তোকে এক শিশি মন্ত্র পড়া জল দিচ্ছি। এই জল বড়ই গাছের গোড়ায় ঢেলে দিবি, তাহলে কখনোই ভূত গাছে আশ্রয় নিবে না। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা। আমার চোখের দেখা কখনোই ভুল হতে পারে না। নিশ্চয় টুনির ছানা আর সুখীর ছানারা মিলে অভিনয় করেছে। ওদের সবার বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসবো। মা দেখো, আর শালিক আঙ্কেলের বড় গাছ থেকে কতগুলো বড় চুরি করেছি। সব হয়েছে তোমার বলা বুদ্ধির জন্যই। জানো মা, শালিক আঙ্কেল আমাদের দেখিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তান্ত্রিকের কাছে গেছে, আর এদিকে আমরা সত্যি পালিয়ে এসেছি। ঠিক করেছি না মা? তাই নাকি রে মা? তাহলে তো এখন তুই চুরি করার ভালোই টেকনিক বুঝে গেছিস। এবার বড়ইগুলো ঘরে রেখে আয় তো দেখি, এখন পুকুরে গোসল দিতে যাব। আচ্ছা ঠিক আছে মা। টুনি, এই টুনি, জানিস তোর মেয়ে আজ আমার বড়ই গাছে উঠে বড়ই চুরি করেছে। তোর মেয়েকে একটু শাসন করিস। কি বলছো এসব শালিক দাদা? আমার মেয়ে তো সারাদিন ঘরে বসেই খেলছে, তাহলে তোমার বড়ই গাছে কখন আবার বড় চুরি করতে গেল? হ্যাঁ, বিশ্বাস না হলে এক্ষুনি ডেকে আনছি, দাঁড়াও। মা টুকি, টুকি বাইরে আয় তো মা। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? তাহলে আমি বুঝি ভুল দেখেছি। আচ্ছা টুনি, আমি তাহলে এখন আসি। এসব বলে শালিক সেখান থেকে চলে যায়। আর এসব দেখে টুনি ও টুকি হাসতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন টুকি, কনক, কাল আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর নানু বাড়ির আশেপাশে দেখি পাখিরা পিকনিক করছে। চল না যে আমরা আমাদের বনে পিকনিক করি। কিন্তু আমরা কি দিয়ে পিকনিক করব? আমাদের কাছে তো মাংস কেনার টাকা নেই। যদি মাংস চুরি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। চল তাহলে আমাদের বাড়িতে যাই, মায়ের কাছে বুদ্ধি নিয়ে তারপর মাংস চুরি করব, কেমন?
পিকনিক করব, কিন্তু মাংস কিভাবে চুরি করব সেটা বলে দাও তো। এখন যে তোদের কি বুদ্ধি দেই। আচ্ছা ঠিক আছে, আগে আমাকে ভাবতে দে, তারপর বুদ্ধিটা বলছি। হ্যাঁ, পেয়েছি। তারপর টুনি তার বুদ্ধির কথা সবাইকে খুলে বলে আর সবাই সেখান থেকে চলে যায় এবং এক এক করে বনের সবার বাড়িতে উকি দিয়ে দেখতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর তারা আবারও টুনির কাছে চলে আসে। কি, তোরা মাংসের কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ মা, পেয়েছি। ইগল আঙ্কেলের বাড়িতে মুরগির খামার আছে, আর টিয়ে মাসির বাড়িতেও আছে। আজ তোরা তাহলে টিয়ের বাড়িতে থেকে 3 জন 3টে মুরগি চুরি করে নিয়ে আসবি। কনক, পারুল, তোরা বই নিয়ে সন্ধ্যার সময় আমার বাড়িতে আসবি। তোদের মাকে বলবি টুকির সাথে পড়াশোনা করতে যাচ্ছি, তাছাড়া কিন্তু তোদের আসতে দিবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে মাসি, আমি তাই বলবো। এসব বলে পারুল আর কনক সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা হতেই পারুল কনক বই নিয়ে টুনির বাড়িতে চলে আসে। টনি মাসি, টনি মাসি, বাইরে এসো, আমি আর কনক চলে এসেছি। টনি মাসি, ও টনি মাসি। তোরা এসেছিস, চল এবার মুরগি চুরি করার ফন্দি করি। আমি টিয়ের বাড়িতে গিয়ে টিয়ের সাথে কথা বলবো, গল্প করব, আর এদিকে তোরা খামারে ঢুকে মুরগি চুরি করে নিয়ে পালিয়ে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে, এই চল তাহলে। টিয়ে, কিরে টিয়ে, কি করছিস? আরে টুনি দিদি, তুমি তা রাতের বেলা কি মনে করে এলে? আর বলিস না রে, বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করে আসি। ও আচ্ছা, তাহলে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। এরপর টিয়ে চা করতে চলে যায়। আর এদিকে সেই সুযোগে টুকি, পারুল, কনক মুরগির খামারে ঢুকে 3টা মুরগি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মুরগির চিৎকার চেঁচামেচি শুনে টিয়ে বাইরে বেরিয়ে আসে। হুশ হুশ, শিয়াল এসেছিল নাকি? কই, আশেপাশে তো শিয়ালের পায়ের ছাপ দেখতে পাচ্ছি না। আসতেও তো পারে, জঙ্গলে নাকি পাশের বন থেকে কয়েকটা শিয়াল এসেছে, তাই মুরগির খামার ভালো করে লাগিয়ে রাখিস। আর এখন খামারে ঢুকে দেখ তো যে শিয়াল কোনো মুরগি ধরে নিয়ে গেছে কিনা। হ্যাঁ দিদি, ঠিক বলেছো তুমি। আচ্ছা রে টিয়ে, তবে তুই থাক, আমি চললাম। তোকে আর কষ্ট করে চা বানাতে হবে না, আমি বাড়িতে চলে যাচ্ছি, অনেক রাতও তো হয়ে গেছে। এ কি, খামারে দেখছি 3টে মুরগি নেই, তার মানে শয়তান শিয়াল একসাথে 3টা মুরগি নিয়ে গেছে। শয়তান শিয়াল, আর কোনোদিন শুধু এসে দেখিস, তারপর তোর মজা দেখাবো। এসব বলে টিয়ে ভালো করে মুরগির খামারের দরজা বন্ধ করে দিয়ে ঘরে চলে যায়। আর পরদিন টুনি সবাইকে নিয়ে নদীর পাড়ে পিকনিকের আয়োজন করে। মুরগি চুরি করে পিকনিক করার মজাই আলাদা, তাই না মা? কাল কিন্তু ইগল আঙ্কেলের বাড়িতে মুরগি চুরি করতে যাব, আর তারপর দূরের বনে পিকনিক করতে যাব। খুব মজা হবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন তোরা আনন্দ কর, আর আমি রান্নাটা শেষ করছি। হ্যাঁ, চল চল পারুল, কনক, আমরা নাচ গান করি। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে মন। আইরে আই সবাই মিলে নাচবো আজ লালে লীলে, বাজারে বাজা মাদল আজ খুশির তালে তালে, ধিম টানা টানা না না না। এরপর সবাই মিলে নাচতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে শালি করে যেতেই টুনি ও টুকিদের সব কথা শুনে ফেলে। তার মানে এরা আজ টিয়ের বাড়ি থেকে মুরগি চুরি করে এনেছে। টিয়ে তো ভেবেছে তার মুরগি শিয়াল নিয়ে গেছে। না, আমাকে এক্ষুনি সব কথা টিয়েকে বলতে হবে। এরপর শালিক তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর টিয়ের বাড়িতে গিয়ে টিয়েকে সব কথা খুলে বলে। শয়তান টুনি, এজন্যই বুদ্ধি করে কাল আমার কাছে এসেছিল। আজ তো ওদের সবাইকে পিকনিক করা ছাড়াবো।
এখন ওদের কাছে যাস না, ওরা নাকি কাল রাতেও ঈগল দাদার বাড়িতে মুরগি চুরি করতে যাবে। তাই কালকেই ওদের সবাইকে উচিত শিক্ষা দিতে হবে, এমন ভাবে শাস্তি দিতে হবে যেন টুনি কখনোই ছোট ছানাদের দিয়ে চুরি করাতে না পারে। হ্যাঁ শালিক দাদা, তুমি একদম ঠিক বলেছো। চলো তাহলে ঈগল দাদার কাছে যাই। ঈগল দাদা, ঈগল দাদা, বাড়িতে আছো? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই আছি। তা তোরা দুজন একসাথে আমার বাড়িতে এসেছিস যে, বনে কি কিছু হয়েছে? হ্যাঁ দাদা, বনে চোরের উপদ্রব বেড়ে গেছে। তারপর টিয়ে ঈগলকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, তোরা তাহলে কাল আমার সাথে চোর ধরতে সাহায্য করিস, তাহলে চোরকে খুব সহজেই ধরতে পারবো। অবশ্যই সাহায্য করব দাদা, কারণ ওরা আমার গাছ থেকেও বড়াই চুরি করে। এসব বলে শালিক ও টিয়ে সেখান থেকে চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সন্ধ্যা হতেই সবাইকে নিয়ে ঈগলের বাড়িতে চলে যায়। তোরা গাছের নিচে লুকিয়ে থাক, আমি ঈগলের সাথে কথা বলছি, কেমন? কে কে আমাদের উপর জাল ফেললো? কই, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই তো আমরা তোদের বাড়ির সামনে চলে এসেছি, এবার ভালো করে দেখে নে। শালিক আঙ্কেল, আমাদের ছেড়ে দাও, নয়তো তো ঈগল আঙ্কেল এখানে চলে আসবে। প্লিজ আমাদের ছেড়ে দাও। চুপ কর চোর কোথাকার, তোর মুখে আমাকে আঙ্কেল বলবি না। সেদিন তো তোরা আমার গাছে উঠে বড়ই চুরি করেছিলি, আর যখন বলতে গেছি তখন মামে অভিনয় শুরু করেছিলি, কিন্তু আজ কোথায় যাবি? কোথায় আর যাবে, মা ছানা সবাই থানায় যাবে। বাহ টুনি, নিজের ছানাকে চুরি শেখাস, তার সাথে সাথে অন্যের ছানাকেও চুরি করা শেখাচ্ছিস। দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি আর কখনো এসব করব না। আমি কারো কিছু চুরি করব না দাদা। না ঈগল দাদা, একে ক্ষমা করা যাবে না। এই টুনি একটা বড় চোর, একে শাস্তি না দিলে ঠিক হবে না। এরপর সবাই মিলে টুনি ও টুকিদের সবাইকে নিয়ে থানায় চলে যায়। আর পুলিশ টুনি সহ সব ছানাদের জেলে বন্দি করে রাখে। আমি আর টুনি মাসের বুদ্ধি শুনবো না। টুনি মাসের বুদ্ধি শুনে আজ থানায় আসতে হলো। মা বাবা শুনলে আমাকে অনেক বকবে, অনেক। শিবপুর নামে এক বনে টুনি নামে এক অসহায় পাখি বাস করত। টুনির মা বাবা মারা যাওয়ার পর থেকে টুনির একটাই লক্ষ্য, নিজের পরিশ্রমে কিছু করে দেখানো। তরমুজ চাষে নাকি কম কষ্টে বেশি ফলন পাওয়া যায়, তাই আমি তরমুজ চাষ করলাম। এখন বাকিটা সৃষ্টিকর্তার হাতে। এরপর টুনি রোদ বৃষ্টির দিন রাত এক করে তার চাষ করা তরমুজ জমিতে পরিশ্রম করতে থাকে। আর কয়েক সপ্তাহের মধ্যে তার জমিতে তরমুজের চারা বের হয়। আর বেশ কিছুদিনের মধ্যে তার জমিতে তরমুজ ধরে যায়। আর এত বড় বড় তরমুজ দেখে তো টুনি অনেক খুশি হয়ে যায়। এ কি, আমার জমিতে এত ভালো তরমুজ হয়েছে! যাক বাবা, এতদিনে আমার পরিশ্রম সার্থক হয়েছে। কিন্তু অজানা এক বিপদ যেন টুনির দিকে ধেয়ে আসছিল। টুনির তরমুজ জমির পাশে ছিল এক তরমুজ প্রিয় ডাইনি। কি মিষ্টি গন্ধ! মনে হচ্ছে এটা তরমুজের গন্ধ। যাই, তাড়াতাড়ি করে তরমুজ খেতে চলে যাই। কি মিষ্টি! তরমুজ না তো, যেন অমৃত। এই যা, আমি এটা কি করছি? বেচারি টুনিটা কত কষ্ট করে এই তরমুজগুলো চাষ করেছে, আর সেগুলো কিনা আমি খেয়ে নিচ্ছি। কিন্তু আমি এত ভাবছি কেন? আমি তো ডাইনি, আর ডাইনির মনে কোনো দয়া মায়া থাকতে নেই।
এই কথা বলে ডাইনি বেশ কিছুক্ষণ ধরে তরমুজ খেতে থাকে আর তরমুজ জমির পাশে থাকা এক গাছের ডালে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এটো না, তুমি জমির তরমুজগুলো কার কাছে বিক্রি করলে বলো তো? আর তুমি তরমুজের জমিতে ঠিকমতো সার পানি দাওনি নাকি? আর বলো না টুনি, সময় মতো সার পানি দিয়েছিলাম, তবুও কেন জানি বেশি একটা ভালো ফলন হয়নি। এক্সকিউজ মি, এখানে টোনা নামে কে আছে? তোমরা কি তাকে চেনো? আমি টোনা। কেন, আমাকে কি দরকার? আমি আসলে অনলাইন ফুড শপ থেকে এসেছি। আপনি অনলাইনে তরমুজ বিক্রয়ের জন্য নক করেছিলেন, আর আমি সেই তরমুজ কিনতে এসেছি। এই যে স্যার, এটাই হলো আমার তরমুজের জমি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি সবগুলো তরমুজ বস্তায় প্যাকেট করে দিচ্ছি। ও মাই গড, এই তরমুজগুলো সাইজ তো দেখছি বেশি বড় নয়, আর এরকম তরমুজ আমাদের অফিসে গ্রহণযোগ্য নয়, তাই আমি এই তরমুজগুলো নিতে পারবো না। বলছিলাম কি, আপনি চাইলে আমার জমি তরমুজগুলো দেখতে পারেন। আশা করি আমার জমি তরমুজগুলো আপনার পছন্দ হবে। তাই নাকি? তাহলে চলো দেখি তরমুজ জমিতে। এরপর কালু টুনির তরমুজ জমি দেখতে চলে যায়, আর টোনা ও টুনির তরমুজ জমি দেখতে তাদের পেছন পেছন চলে যায়। এদিকে টুনির তরমুজ জমি দেখে কালুর অনেক পছন্দ হয়ে যায়। তোমার জমি তরমুজগুলো অনেক বড় বড় সাইজের, আর এরকম তরমুজ আমাদের অনলাইনের অফিসে বেশ ভালো চলবে। তাহলে কালই আমি তোমার তরমুজগুলো নিয়ে যাব। অনলাইনে তরমুজ ক্রেতাকে নক করলাম আমি, আর শেষে কিনা টুনির জমি তরমুজ কিনে নিবে? না না, তা তো আমি কখনোই হতে দিব না। এরপর কালু সেখান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা টুনির তরমুজ জমিতে চলে যায়, আর সমস্ত তরমুজ গাছ কেটে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, আজকে তরমুজগুলো একটু কম মনে হচ্ছিল না? কাল তো দেখেছিলাম আমার জমি তরমুজগুলো অনেক বেশি ছিল। তবে কি আমার তরমুজ জমির ওপর কোনো চোরের নজর পড়লো? না, আমার কেন জানি তরমুজগুলোর জন্য মায়া হচ্ছে। যাই, আমি বরং ঘুমানোর আগে একবার তরমুজগুলো এক নজর দেখে আসি। এই কথা বলে টুনি একটা টর্চ লাইট নিয়ে তার তরমুজ জমিতে চলে যায়, আর তরমুজের গাছগুলো কেটে যাওয়া দেখে তার অনেক কান্না পেয়ে যায়। হে কি, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার তরমুজ গাছগুলো এভাবে কেটে দিল? হায় হায় রে, আমার যে এতদিনের পরিশ্রম মাটিতে মিশে গেল। এখন আমি কি করব? টুনির কান্না শুনে গাছে থাকা ডাইনির ঘুম ভেঙে যায়, আর টুনির এমন ভেঙে পড়া কান্না দেখে ডাইনির অনেক মায়া হয়। আহারে, বেচারি টুনিটা কিভাবে কাঁদছে। ওর কান্না দেখে যে আমার অনেক কষ্ট হচ্ছে। কোন শয়তান যে টুনির জমির তরমুজের গাছগুলো এভাবে কেটে দিয়েছে কে জানে। না, এবার মনে হয় আমাকে কিছু একটা করতে হবে। এরপর ডাইনি জাদু করে টুনির জমিতে কেটে পড়া তরমুজ গাছগুলো পুনরায় আগের মতো করে দেয়, আর জাদু করে সেই গাছগুলোতে অনেক বেশি তরমুজ ধরে দেয়। আর এমন অদ্ভুত দৃশ্য দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? কেটে যাওয়া গাছগুলো আবার জীবিত হলো কি করে? আর এত পাকা পাকা তরমুজ! ও মা গো মা, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? যাই বাবা, এখান থেকে বাড়িতে যাই। কাল সকাল হলেই কালু ছাড়ের কাছে এগুলো তরমুজ বিক্রি করে দিব। না, এই কাজ তুই করিস না। তোর এই তরমুজগুলো আমি জাদু করে জীবিত করে দিয়েছি। আর যে তরমুজ গাছগুলো দেখতে পাচ্ছিস সেগুলো জাদুর তরমুজ। আর এই তরমুজগুলো শুধুমাত্র ভূতেরা খেতে পারবে। আর যদি কোনো পাখি এই তরমুজগুলো খায় তবে সে আর বেঁচে থাকবে না। কিন্তু আমি ভূতেদের দেখা কোথায় পাবো? তারাই বা কি করে জানবে যে আমি ভূতেদের জন্য তরমুজ বিক্রি করি? এরপর ডাইনির টুনির কানে কানে ভূতেদের কাছে তরমুজ বিক্রি করে দেওয়ার কৌশল বলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি, তোমার জন্য আমি আবারও তরমুজ বিক্রি করার সুযোগ পেলাম।
তুমি না থাকলে হয়তো আমাকে না খেয়ে মরতে হতো। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে কালু টুনির কাছে তরমুজ কিনতে আসে, কিন্তু টুনি কিছুতেই কালুর কাছে তরমুজ বিক্রি করে না। এরপর কালু নিরুপায় হয়ে আবারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনিও হাতে একটা তরমুজ নিয়ে শ্মশান ঘাটের দিকে চলে যায়। আর শ্মশান ঘাটে যাওয়ার পর সে একটা তরমুজ ঘর দেখতে পায়। আরে এই তো সেই তরমুজ ঘর, তার মানে ডাইনি এই তরমুজ ঘরের কথাই বলেছিল। আর এই ঘরে আমি তরমুজ পাগল ভূতেদের দেখা পাবো। যাই, আমার এই তরমুজটা নিয়ে ঘরের ভেতরে যাই। এরপর টুনি তরমুজ ঘরের ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে দুইজন ভূতকে দেখতে পায়। কি কে তুই? তোর সাহস তো কম নয়, তুই ভূতের ঘরে প্রবেশ করেছিস? আমি এক গরিব তরমুজ বিক্রেতা। আমি তোমাদের কাছে তরমুজ বিক্রি করতে এসেছি। আমার জমির তরমুজ খেতে অনেক মিষ্টি। তোমরা কিনবে আমার জমির তরমুজ? তাই নাকি? তুই আমাদের জন্য তরমুজ নিয়ে এসেছিস? তাতে দেখি তোর তরমুজ। এরপর ভূতেরা টুনির দেয়া তরমুজ খেতে থাকে। আর এত মিষ্টি তরমুজ খেতে পেয়ে ভূতেরা অনেক খুশি হয়ে যায় আর খুশি মনে টুনিকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয়। শোন, তোর জমির তরমুজ খেতে ভারী মজাদার, তাই তুই রোজ আমাদেরকে তরমুজ দিয়ে যাবি আর আমরা তোকে রোজ স্বর্ণ মুদ্রা দিব। এরপর থেকে টুনি রোজ তার জমির তরমুজগুলো ভূতেদের কাছে বিক্রি করে। আর ভূতেরা টুনিকে 2 হাত ভরে স্বর্ণ মুদ্রা দেয়। আর এভাবে টুনির পরিশ্রম সার্থকতা পায় আর সে অনেক সুখে দিন কাটাতে থাকে। ইস, মাথাটা ভীষণ ঝিমঝিম করছে। রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে। আমি বরং ঘরে গিয়ে একটা মাথা ব্যথার ঔষধ খেয়ে আসি। হে কি, সবগুলো তরকারি কে এইভাবে মাটিতে ফেলে দিয়েছে? এখন আমি টোনাকে কিভাবে খেতে দিব? আর এখনই তো টোনা খাবার খেতে আসবে। হায় হায় রে, এটা নিশ্চয়ই কোনো বিড়ালের কাজ হবে। কি গো, বেলা 10টা বেজে গেল তো, খাবার কি খেতে দিবে না নাকি? এই যা, বলতে না বলতে খাবার খেতে চলে এসেছে। এখন আমি কি করব? যাই, আমি বরং টোনাকে গিয়ে তরকারি মাটিতে পড়ে যাওয়ার কথাটা বলে দেই। কি গো, খালি হাতে এলে যে, খাবার কোথায়? না সবগুলো তরকারি যে বিড়ালে মাটিতে ফেলে দিয়েছে গো। তুমি আমাকে আর একটু সময় দাও, আমি এক্ষুনি নতুন করে তরকারি রান্না করছি। তার আর প্রয়োজন পড়বে না। রান্না করার সময় কার মুখ দেখতে যাও শুনি, যে বিড়ালে খাবার নষ্ট করে দেয়? যত সব অকর্মা জুটেছে আমার কপালে। ধুর, আমি আজ খাবারই খাবো না। এ কথা বলে টোনা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর পথে কাকুলির সাথে তার দেখা হয়ে যায়। এ কি, কাকুলি আমার বাড়ির দিকে যাচ্ছে কেন? তবে কি আমার যেতে দেরি হয়েছে জন্যই নিজে আমার খোঁজে চলে এসেছে? ইস, আর একটু হলেই কাকুলির কাছে ধরা পড়ে যেতাম। এ কি টোনা, তোমার না আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? তুমি কি ভুলে গিয়েছিলে নাকি? না গো কাকুলি, এ কথা কি আমি কখনো ভুলতে পারি? বাড়িতে একটু কাজ ছিল আর তাই তোমার কাছে আসতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, চলো আমরা ঝিলমিল বেলুন কিনতে পার্কে যাই। কি গো, তুমি শুধুমাত্র 2টো বেলুন নিলে যে? আরো কয়েকটা নাও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, তোমার এই টোনা আছে তো নাকি? না গো, আমার আর বেলুন চাই না, তুমি বরং এই 2টো বেলুনের টাকাই দিয়ে দাও। এই যা, আমি কি করেছি? সব টাকা যে ভুল করে বাড়িতে রেখে এসেছি। এখন কি হবে? টোনা, এইটা কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। এই নিন গো দাদা, আমার 2টো বেলুনের টাকা। আর টোনা, এই টাকাটা তোমার কাছে রাখো, নয়তো বাড়িতে যাবে কিভাবে? ইস,
আমি যদি একবার এই বড়লোকের মেয়ে কাকুলিকে বিয়ে করতে পারি তাহলে আর আমাকে কাজ করতে হবে না, সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে খেতে পারবো। কিন্তু এর জন্য তো বাড়ির ওই টুনিকে বিদায় করতে হবে। কি রে মা, এখনো খাবার নিয়ে বসে আছিস? হ্যাঁ মা, টোনা এলেই একসাথে খাবো। আমার ভুলের জন্য সকালে টোনা খাবার না খেয়ে চলে গেছে। ঠিক আছে রে মা, তুই তাহলে বাড়িতেই থাক, আমি একটু কামিনীর বাড়ি থেকে ঘুরে আসি। তুমি এসেছো টোনা, এসো খাবার খাবে এসো। না টুনি, তুমি খেয়ে নাও, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। এরপর টোনা খাবার না খেয়ে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই মিনু বুড়ি চিৎকার করে ওঠে। এ কি, মা এভাবে চিৎকার করে উঠলো কেন? এরপর টোনা ও টুনি তাদের মায়ের ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে তাদের মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। মা, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? মা, কথা বলুন, কথা বলুন মা। এ কি রে মা, আমি তোর কি ক্ষতি করেছিলাম যার কারণে তুই আমাকে ব্যথার ঔষধ না দিয়ে ঘুমের ঔষধ দিয়েছিস? এসব আপনি কি বলছেন মা? তবে আজ আমি আপনাকে কেন ঘুমের ঔষধ দিব বলুন তো? ঘুমের ঔষধ তো দিয়েছি আমি। তাহলে কে দিবে বলতো? কে আমার ক্ষতি চায়? কে আর তোমার ক্ষতি চাইবে মা? বাড়িতে তো আমরা তিনজনই আছি, এই শয়তান টুনি ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। না রে বাবা, তুই টুনিকে ভুল বুঝছিস। আমি টুনিকে সেই ছোটবেলা থেকে চিনি, ও এমন কাজ করার মেয়ে নয়। মা টুনি, মনে হয় আমার বাড়িতে কোনো অশুভ ছায়ার নজর পড়েছে। তুই নদী থেকে টাটকা পদ্ম ফুল নিয়ে আয়, আজ একটু সবার ভালোর জন্য পুরোহিত মশাইকে ডাকতে হবে। এরপর টুনি পদ্ম ফুল তুলতে নদীতে চলে যায়। আর নদীর মাঝখানে সে একটা নৌকা দেখতে পায়। আর নৌকা থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। এ কি, ওই নৌকা থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। মাসি, ও মাসি, তুমি আমাদেরকে বাঁচাও, নয়তো যে আমরাও নৌকার মাঝির মতো পানিতে ডুবে মরে যাব। আমাদেরকে বাঁচাও। এরপর টুনি টুকি ও টুনটুনকে তার নৌকায় তুলে নেয়। আর নদী থেকে কয়েকটা পদ্ম তুলে নিয়ে নদীর ওপরে উঠে যায়। এখন বলো তো, তোমরা নদীর মাঝখানে এসে নৌকাতে ভেসে বেড়াচ্ছ কেন? আমরা দুজন যে বড়ই একা মাসি, এই পৃথিবীতে আমাদের নিজের বলতে কেউ নেই। আর আমরা এক তান্ত্রিকের কাছ থেকে বড় হয়েছি। আর সেই তান্ত্রিক আঙ্কেল আমাদের দুজনকে একটা কাজ দিয়েছে। আর তার কথা পালন করতেই আমরা এই নদী পথ দিয়ে যাচ্ছিলাম। আর মাঝপথে এসে হঠাৎ ঝড় বাতাসে আমাদের নৌকাটা নদীর পানি ঢেউয়ের সাথে সাথে দুলতে থাকে। আর সাথে সাথে আমাদের নৌকার মাঝে পানিতে পড়ে যায়। তা তান্ত্রিক তোমাদেরকে কি কাজে পাঠিয়েছে শুনি? এরপর টুকি ও টুনটুন টুনিকে তান্ত্রিকের দেয়া কাজের কথা খুলে বলে। আর তাদের কাজের কথা শুনে টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। মা আমাকে সব সময় একটা কথা বলতো, যার কেউ নেই তার জন্য সৃষ্টিকর্তা আছেন। আজ তোদেরকে পেয়ে আমি তার প্রমাণ পেলাম। আজ থেকে তোরা আমার নিজের সন্তানের মতো। এরপর টুনি টুকি ও টুনটুনকে নিয়ে বাড়িতে চলে যায়। হায় হায় রে, আমার এতদিনের শখের বালাখানা চুরি হয়ে গেল রে। ওগো, আমি তোমার দেওয়া উপহারটা যত্ন করে রাখতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও।
এসব আপনি কি বলছেন মা? আপনার অত শখের বালা দুটো কিভাবে চুরি হয়ে গেল? কে চুরি করলো বলুন তো? চুপ কর হারামজাদি! তোকে এতদিন আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু আমি ভুল করেছি। চোর কোথাকার! আমার বালা দুটো কোথায় রেখে এসেছিস? বল আমাকে, বল। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার বালা দুটো চুরি করব কেন? আমাকে আপনি ভুল বুঝছেন মা, আমি বালা চুরি করিনি। হ্যাঁ ঠাম্মি, টুনি মাসি তোমার বালা দুটো চুরি করেনি। আসলে চোর তো তোমার ছেলে টোনা। ইয়ে মানে, এই টুনি, তুমি পদ্ম ফুল নিতে গিয়ে এই দুটো কন্যাকে কোথায় থেকে নিয়ে এলে? আর এই কন্যারা আমার বাড়িতে এসে আমাকে চোর বলছে? এদের সাহস তো কম নয়। এই, তোরা এক্ষুনি এখান থেকে চলে যা। এই টোনা, তুই চুপ কর। আমার জানা মতে বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না। সত্যি করে বল, আমার বালা দুটো তুই চুরি করেছিস কি না? হ্যাঁ ঠাম্মি, ওই তোমার বালা দুটো চুরি করেছে। আমরা এক্ষুনি তার প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। জলপরি, ও জলপরি, তোমাকে আমাদের খুব প্রয়োজন। হ্যাঁ টুনটুন, বলো কেন ডেকেছো আমাকে? এরপর টুনটুন জলপরীকে সমস্ত কথা খুলে বলে। হ্যাঁ বুড়িমা, টোনা তোমার বালা চুরি করেছে, আর আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো বুড়িমা। হারামজাদা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই টুনির মতো একটা লক্ষ্মী বউ রেখে কাকুলির সাথে প্রেম করে বেড়াচ্ছিস, আর আমার স্বামীর দেওয়া বালা চুরি করে কাকুলিকে দিয়ে আসিস। আমি আজই গিয়ে কাকুলিকে তোর শয়তানির কথা বলে দেব। আর কাকুলি যদি জানে তুই বিয়ে করা সত্ত্বেও ওর সাথে প্রেম করেছিস, তাহলে সে তোকে সোজা জেলে রেখে আসবে। ওরে বাবারে, জেলখানা? না না মা, তুমি এ কাজ করো না। আমি যেভাবেই পারি তোমাকে তোমার বালা ফিরিয়ে এনে দিব। আর কাকুলিকে পাওয়ার জন্য টুনিকে আমি অনেক কষ্ট দিয়েছি। ও গো বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল করব না। আমাদের তান্ত্রিক আঙ্কেল দূর থেকে তোমাকে ভালোবাসে টুনি মাসি। আর সে তোমাকে নিজের মেয়ের মতোই মনে করে। আর তোমার এত কষ্ট দেখে তোমাকে পাঠিয়েছে, যাতে করে আমরা তোমার সংসারে সুখ এনে দিতে পারি। দেখেছেন মা, আমি এই দুই জলে ভাসা দুই সন্তানের জন্যই আমার সুখের সংসার ফিরে পেলাম। তাই ওরা আজকে থেকে আমার মেয়ে হয়ে আমাদের সাথে থাকবে।